আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রয়োজনে সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। বিটিআর বিদ্রোহের ঘটনায় গণবিচার বন্ধ এবং র্যাব ভেঙে দেওয়ার দাবি হিউম্যান রাইটস ওয়াচের, আইনানুগ ব্যবস্থা নেবে র্যাব। কাউন্সেলিংয়ের মাধ্যমে সাগররুনির সন্তান মেঘের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা হবে আত্মঘাতী, মনোবিজ্ঞানীদের শঙ্কা। আসসালামু আলাইকুম, মোহসেনা রহমান আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার একুশে সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। প্রয়োজনে দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হবে, সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, বিশ্ব ব্যাংকের এই চুক্তি বাতিলের পিছনে কে বা কারা রয়েছে তাও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। বিশ্ব ব্যাংক ৩ বার চিঠি দিয়ে একটি ভুয়া প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগের জন্য জোরাজুরি করেছিল বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বেও উঠে আসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় পদ্মা সেতু নির্মাণ ও বিশ্ব ব্যাংকের চুক্তি বাতিলের প্রসঙ্গ। স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক এই প্রকল্পের জন্য কোনো টাকা ছাড় না দিয়েই দুর্নীতির অভিযোগ তুলেছে। তারপরেও সরকার সবকিছু আমলে নিয়ে স্বচ্ছতার জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইজাবেলা ঢাকায় এলো। আমি যখন জানতে চাইলাম, উনি আমাকে 2টো কাগজ দিলেন, চিঠি দুর্নীতির। আমি চিঠিটা পড়ে বললাম যে এই চিঠি দুটোই বিএনপির আমলের, আপনি তারিখ দেখেন আর মন্ত্রীর নাম দেখেন। এখানে কিন্তু আমাদের যোগাযোগ মন্ত্রী না, বিএনপির যোগাযোগ মন্ত্রীর নাম আছে। কাজে এটা তো আমাদের কাছে গ্রহণযোগ্য না, কারণ এটা পদ্মা সেতুর বিষয়ে না। এটা তারা ফেরত নিয়ে গেল। এরপর বললো না, আমাদের কাছে আরো তথ্য আছে, দেব। আমরা বারবার বলছি আপনারা তথ্য দেন। প্রধানমন্ত্রী বলেন, বিদেশি সাহায্য না পেলে নিজেদের অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করা হবে। পদ্মা সেতু ইনশাল্লাহ আমরা নির্মাণ করব। এই বাংলাদেশে আমরা দরিদ্র হতে পারি, বিশ্ব মন্দা থাকা সত্ত্বেও যদি আমরা আমাদের অর্থনীতিকে ধরে রাখতে পারি, তো পদ্মা সেতু আমরা করতে পারবো না, এটা হয় না। আমরা দরকার হলে নিজেদের অর্থায়ন করব। মালয়েশিয়া আমাদের প্রস্তাব দিয়েছে, আমরা আরও অন্যান্য প্রস্তাব চাইব, কিন্তু যে দেশে প্রস্তাব দিক সেই প্রস্তাব আমার দেশের জন্য, আমার মানুষের জন্য গ্রহণযোগ্য হতে হবে। আমাদের অর্থনৈতিক অবস্থা এত খারাপ না। গতকালকেই আমি মিটিং করেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের ইআরডির সেক্রেটারি, আমাদের ফাইন্যান্স সেক্রেটারি এবং সেতু সেক্রেটারি সকলকে নিয়ে আমি মিটিং করেছি কিভাবে আমরা আমাদের অর্থায়নে সেতু নির্মাণ কাজ শুরু করতে পারি সেই বিষয়ে আমরা পরামর্শ করেছি। এখানে বিদেশি অর্থ যেটুকু আমাদের লাগবে, আমাদের এখন যে রিজার্ভ আছে সেই রিজার্ভ থেকে প্রতি বছরে ওই 1 বিলিয়ন 2 বিলিয়ন খরচা করা, এটা আমাদের জন্য মোটেই কোনো কষ্টের না। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থের বিষয়টি সমুন্নত রেখেই সেতু নির্মাণে বিদেশি সহায়তা নেওয়া হবে। তিনি অভিযোগ করেন, বিশ্বব্যাংক নিজেই একটি ভুয়া প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগের জন্য সুপারিশ করেছিল। যে কোম্পানির জন্য বিশ্বব্যাংক বারবার চিঠি দিয়েছে এবং চাপ দিয়েছে, সেই কোম্পানি তাদের সাথে কোনো একটা বিদেশি কোম্পানির যে যোগসূত্র ছিল, সেই বিদেশি কোম্পানি থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এই কোম্পানির সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এবং আমাদের যে বিশেষ কমিটি জামিনুর রেজা চৌধুরী, সেই কমিটি এই কোম্পানির কোনো প্রস্তাব সেটা তারা গ্রহণ করে না, বা তারাও তাদের প্রস্তাবকে আরও সময় বৃদ্ধি করার আবেদন করে নাই। তারা 3 বার যে কোম্পানিকে চিঠি দিয়ে পরামর্শক নিয়োগের জন্য চাপ দিল, সেই কোম্পানি তো ভুয়া বের হলো। তাহলে কোথায় দুর্নীতিটা, কোথায়? সেটা তো আমার প্রশ্ন, যে দুর্নীতিটা তাহলে কোথায়? তবে বিশ্বব্যাংকের চুক্তি বাতিলের পিছনে কি কারণ রয়েছে তাও খতিয়ে দেখার প্রয়োজন আছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু পদ্মা ব্রিজ করবার জন্য আমার বাংলাদেশের 16 কোটি মানুষ আছে, 80 লক্ষ মানুষ বিশ্বব্যাপী বসবাস করে।
যেখানে তারা একটা পয়সা ছাড় দেয় নাই, যেখানে তারা এই পরামর্শক নিয়োগে তাদের পরামর্শক উপস্থিত ছিল, তারা থেকে এটাকে একসাথে অনুমোদন করেছে এবং প্রফেসর জামিলুর রেজার মতো একজন সম্মানিত ব্যক্তিবর্গদের নিয়ে যে কমিটি, সেই কমিটি এটা নিয়োগ দিয়েছে। তারপরেও তারা দুর্নীতির কথা তুলেছে, যেখানে এক পয়সা ছাড় দিল না, এক পয়সা দেয় নাই, সেখানেই তারা দুর্নীতির কথা নিয়ে আসলো। এর পিছনে কে আছে? যে যারা আমার দেশের মানুষকে অপমান করছে, যারা আজ পর্যন্ত একটা প্রমাণ দিতে পারে নাই। এবং এই সূত্রে আমি আরেকটা কথা বলে রাখতে চাই, মাননীয় স্পিকার, আমরা রাজনীতি করি, অন্তত আমি আমার কথা বলতে পারি, আমার পরিবারের কথা বলতে পারি, এবং সেই সাথে সাথে আমি দেশবাসীকেও আহ্বান জানাবো এবং সমস্ত সংসদ সদস্য তাদেরকে আমি বলবো এবং সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমি বলবো, আমার পরিবার বলতে কি বোঝায়? আমি, আমার ছোট বোন আর আমাদের 5টা ছেলে মেয়ে। আমাদের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো রকম কোনো সুযোগ নেবার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তারা যেন আমাকে জানায়। এছাড়া সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ঢাকার যানজট নিরসনে খুব শীঘ্রই মেট্রো রেলের কাজ শুরু করা হবে। কোনো মতেই সম্পৃক্ত না। ফাল্গুনী দত্ত, একুশে টেলিভিশন, ঢাকা। বিডিআর বিদ্রোহ মামলায় অবিলম্বে গণবিচার বন্ধ এবং র্যাব ভেঙে দেওয়ার দাবি জানালো নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। ঘটনা তদন্তে স্বাধীন টাস্কফোর্স গঠনেরও দাবি জানিয়েছে তারা। সংস্থাটি বলেছে, যে পদ্ধতিতে বিচার হচ্ছে তাতে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা কম। বিদ্রোহের পরিকল্পনাকারী সন্দেহে আটক জওয়ানদের শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে মানবাধিকার সংস্থাটি। সারওয়ার সুমনের রিপোর্ট। দ্য ফিয়ার নেভার লিভস মি। বুধবার প্রকাশ হওয়া হিউম্যান রাইটস ওয়াচের ভয় কখনো আমাকে ছেড়ে যায় না, এই শিরোনামের প্রতিবেদনে অভিযুক্ত জওয়ানদের ন্যায় বিচার পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিচার প্রক্রিয়ায় গলদের কথা উল্লেখ করে অবিলম্বে এই গণবিচার বন্ধের দাবি জানিয়েছে সংস্থাটি। This was a massacre and that the people responsible for the killings of 74 people and the sexual violence should be identified, should be put on trial, should be convicted, but no matter how awful the mutiny was, and how many killings there were, there is no excuse. There is no excuse for the government to then allow the security forces to torture and kill people in custody. And there is no excuse for mass trials where there isn't evidence against each individual. বিডিআর বিদ্রোহ নিয়ে সেনাবাহিনী সরকারের প্রতিবেদন ও আটক বিজিবি সদস্যদের স্বজন ও আইনজীবীদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে বলা হয়েছে, হেফাজতে থাকা অবস্থায় অন্তত 47 জন জওয়ান মারা গেছে। আটক জওয়ানদের ওপর শারীরিক নির্যাতনেরও প্রমাণ পেয়েছে সংস্থাটি। Immediately from post-mutiny till about 6 or 9 months later, these are the people who suffered tremendous abuse that we documented. Some of it was beatings, but much worse. Many people were hung upside down from the ceilings. Nails on fingers and toes were stripped out. Electric shock was used quite commonly, applied to the ears, the head, the genitals, the toes. 2009-এর 25শে ফেব্রুয়ারি বিজিবি সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় নিহত হয় 57 সেনা সদস্য সহ 74 জন। ওই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় তৎকালীন বিডিআরের 6000-এরও বেশি সদস্যকে। এরই মধ্যে বিভিন্ন মেয়াদে বেশ কজনকে সাজাও দেয়া হয়েছে। বর্তমান সরকার মানবাধিকার ইস্যুতে জিরো টলারেন্সের কথা বললেও র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় 57 পৃষ্ঠার ওই প্রতিবেদনে উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সারওয়ার সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন র্যাবের মুখপাত্র কমান্ডার এম সোহাইল। তিনি অভিযোগ করেন, দেশীয় কয়েকটি মানবাধিকার সংস্থার যোগ সাজশে র্যাবের ভাবমূর্তি নষ্ট করতেই ওই ভিত্তিহীন প্রতিবেদন দেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান তিনি। জনগণের যখন এত বেশি আস্থা এবং ভালোবাসা র্যাবের উপরে, তখন একটা দেশীয় কিছু চক্র, দেশীয় কিছু মহল এই বিদেশি এই ধরনের সংস্থাগুলোর সাথে যোগ সাজশে, বিশেষ করে কিছু স্বার্থন্বেষী ভুইপোর আপনার দেশীয় কিছু মানবাধিকার সংস্থা, তাদের সাথে এই বিদেশি এই সংস্থাগুলোর সাথে যোগ সাজশ করে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করছে, র্যাবের ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে, দেশের ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে। আমরা আজকে প্রাথমিক প্রতিবাদ আপনাদের মাধ্যমে জানালাম।
অবশ্যই আমরা এর লিখিত প্রতিবেদনের বিরুদ্ধে লিখিত যে প্রতিবাদ সেটা আমরা জানাবো এবং প্রয়োজন বোধে আমরা যদি দরকার হয় তাহলে আমরা আইনের আশ্রয় নেব। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সুষ্ঠু বিচার হচ্ছে না বলে হিউম্যান রাইটস ওয়াচের সাথে একমত পোষণ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 18 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অর্থমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিলে বিশ্বব্যাংক তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা এম কে আনোয়ার। তাপসী রাবেয়ার রিপোর্ট। বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান ও দেশের চলমান সংকট নিরসনের দাবিতে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে সমাবেশ করে 18 দলীয় জোট। এতে মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচনী ওয়াদা পূরণে ব্যর্থ সরকার জনগণের স্বস্তি কেড়ে নিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ মির্জা ফখরুলের। আজকে হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে যে এই যে বিডিআর বিদ্রোহের বিচার হচ্ছে এটা ন্যায় বিচার হচ্ছে না। আজকে শুধু বিডিআরদের এই বিচার নয় বন্ধুগণ, এখন বাংলাদেশে কোন মানুষই কোন ন্যায় বিচার পাচ্ছে না। পদ্মা সেতুর দুর্নীতি ও জাতির ভাবমূর্তি বিষয়ে আলোচনার আয়োজন করে ডেমোক্রেটিক মুভমেন্ট। এতে বিএনপি নেতা এম কে আনোয়ার অভিযোগ করেন, মহাজোট সরকারের কোনো মন্ত্রী দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। অর্থমন্ত্রীর উচিত হবে তার এই ব্যর্থতা, তার এই দুর্বলতা, তার এই জনগণের প্রতি আক্রমণাত্মক ভাষা বাদ দিয়ে আপনার সংবিধান মোতাবেক আপনার মন্ত্রিসভা থেকে সরে পড়বেন। আমার বিশ্বাস, আমার অর্থমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে বিশ্বব্যাংক তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে। পদ্মা সেতু ও বিশ্বব্যাংকের সিদ্ধান্তের বিষয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে দেশনেত্রী ফোরাম। এতে জয়নুল আবদিন ফারুক দাবি করেন, একজন মন্ত্রীর দুর্নীতির কারণে পুরো জাতি কলঙ্কিত হয়েছে। বিশ্বব্যাংক যখন বলেই দিয়েছে। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। কাউন্সেলিং এর মাধ্যমে সাগররুনির সন্তান মেঘের কাছ থেকে হত্যাকাণ্ডের তথ্য আদায়ের চেষ্টা হবে আত্মঘাতী। এতে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে মেঘ, তার জীবনে নেমে আসতে পারে বিপর্যয়। র্যাবকে এই চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দেশের মনো ও শিশু মনোবিজ্ঞানীরা। আর মেঘকে যে ট্রমা সেন্টারে কাউন্সেলিং করানো হচ্ছে সেই প্রকল্পের পরিচালক বলেছেন তারা এসবের কিছুই জানেন না। পরিচালক জানান, কাউন্সেলিং এর পর কোনো শিশু স্মৃতিতে পুরনো কোনো ভয়ঙ্কর স্মৃতি জাগিয়ে তোলার কোনো ধরনের চেষ্টাই গ্রহণযোগ্য নয়। হারুনুর রশিদের বিশেষ রিপোর্ট। সাগররুনির শিশুপুত্র মেঘ বলতে গেলে এখন প্রায় স্বাভাবিক। কেউ বাসায় গেলে গল্প জুড়ে দেয়, পরিচিত হলে তো কথাই নেই, খুলে বসে কথার ঝুড়ি, আর জানায় সে সারাদিনে কি করেছে। আর এই মেঘকে কাউন্সেলিং এর মাধ্যমে মানসিকভাবে আরো শক্ত করার উদ্যোগ নিয়েছে র্যাব। তাদের উদ্দেশ্য তার কাছ থেকে সাগররুনি হত্যার তথ্য আদায়, কারণ সেই হত্যার একমাত্র প্রত্যক্ষদর্শী। মেঘের কাউন্সেলিং বর্তমানে চলছে, কারণ বাচ্চা ছেলে তার কাউন্সেলিং করানোর জন্য তাকে কাউন্সেলিং করতে মেন্টালি তাকে স্ট্রং করা হচ্ছে। সে খেলাধুলা করছে এখন ওই চাইল্ড সাইকোলজিস্টের সাথে, সেশন হচ্ছে প্রতি সপ্তাহে দুটো করে, অ্যান্ড হিজ প্লেইং উইথ দ্য সাইকোলজিস্ট, তার ফ্রেন্ডশিপ করছে। এই যে তার মেন্টালি তার স্ট্রং করা হচ্ছে, তারপরে একটা পর্যায়ে খেলতে খেলতে তার কাছে তথ্যগুলো বের করা হবে। কারণ বাচ্চাদেরকে কাছে তথ্য বের করা, কথাবার্তা বলা আর ম্যাচিউরড লোকের কথাবার্তা বলা জিনিসটা এক না। কিন্তু যেখানে মেঘকে কাউন্সেলিং করানো হচ্ছে সেই ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার র্যাবের এই উদ্দেশ্য সম্পর্কে অন্ধকারে। প্রকল্প পরিচালক জানান, ট্রমার শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই কাউন্সেলিংয়ের উদ্দেশ্য, তার দুঃখজনক স্মৃতি ফিরিয়ে আনা নয়। কাউন্সেলিংয়ের পরেও তাকে কখনোই সেই ব্যাপারে প্রশ্ন করা যায় না। তার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, খাওয়া দাওয়া, তার যারা স্বাভাবিক একটা লাইফ ছিল সেই লাইফে ফিরিয়ে নেওয়া হলে আমাদের টার্গেট। এই কাউন্সেলিং এর টার্গেট তো শুধুই মাত্র তাকে স্বাভাবিক জীবনে স্বাভাবিক জীবন, অন্য কিছু আমার স্বাভাবিক জীবনে তাকে ফিরিয়ে নিয়ে আসা। তিনি বলেন, ট্রমা সেন্টারে ক্লিনিক্যাল শিশু মনোবিশেষজ্ঞদের সঙ্গে যেসব তথ্য আদান প্রদান করবে তাও কাউকে কখনো জানানো যাবে না, আইনে বাধা আছে। বারবার জিজ্ঞেস করেন যে তোমার মারার সময় তুমি কি করছিলা, কারা মারছিল, দেখতে কিরকম, তাহলে কিন্তু সে আবার কিন্তু ওই স্মৃতির মধ্যে ফিরে যাচ্ছে, একসময় কিন্তু অ্যাবনর্মাল হয়ে যেতে পারে সমস্ত বাচ্চা। আর শিশু মনোবিশেষজ্ঞরা বলেন, র্যাবের এই চিন্তা ত্যাগ করা উচিত। তারা যে পথে এগোচ্ছে তাতে মেঘের আরো বড় কোনো ক্ষতি হতে পারে। এই শিশুটিকে আপনি একবার ক্রাইসিস ইন্টারভেনশন করবেন, তাকে আপনি শান্ত করবেন এবং তার পর মুহূর্তেই আপনি আবার তাকে কিউ দেবেন তার কাছ থেকে ওই ধরনের সংবাদ কিংবা ওই ধরনের তথ্য সংগ্রহের জন্য। এটা কিন্তু কন্ট্রাডিক্টরি মেসেজ হয়ে যায়। এই পুরা কষ্টদায়ক, পীড়াদায়ক, পেইনফুল, বেদনাদায়ক স্মৃতিটাকে সে সামনে নিয়ে আসতে চাবে না, সে এটাকে এড়িয়ে যেতে চাবে। তাই সরাসরি তাকে এরকম প্রশ্ন করতে গেলে হিতে বিপরীত হতে পারে।
স্বাভাবিক জীবনে ফিরছে মেঘ, তাকে পৃথিবীর আলো আর ভালোবাসার কথা জানাতে হবে জীবন কত সুন্দর তা। হত্যার রহস্য উদ্ঘাটনের নামে কখনোই কোনো ভয়ঙ্কর স্মৃতিতে কোনো কৌশলেই তাকে ফেরানো হলে তার জন্য হবে আত্মঘাতী, অভিমত বিশেষজ্ঞদের। হারুনুর রশিদ, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, সাগররুনির হত্যাকাণ্ড নিয়ে ২১-এর চোখের অনুসন্ধান দেখবেন বৃহস্পতিবার রাত ৯টার ২১শে সংবাদের পর। দেখার আমন্ত্রণ রইল। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কর্মী ছাঁটাইয়ের বিষয়ে জানতে ডাকা হলেও সাড়া দেয়নি গ্রামীণ ফোন কর্তৃপক্ষ, ক্ষুব্ধ মানবাধিকার কমিশন। স্বাভাবিক নয়, প্যালেস্টাইনি নেতা ইয়াসির আরাফাতের মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়, গবেষণায় তথ্য। আমন্ত্রণ আবারও রাত ৯টার ২১শে সংবাদে। দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন জাতীয় মানবাধিকার কমিশনকে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। কর্মী ছাঁটাইয়ের অভিযোগে গ্রামীণ ফোন প্রতিনিধিদের আজ কমিশনে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়, তবে কোনো প্রতিনিধি না আসায় এমন মন্তব্য করেন তিনি। রিপোর্ট করছেন দিলশাদ অ্যানি। সম্প্রতি বেসরকারি টেলিফোন কোম্পানি গ্রামীণ ফোনে গণহারে কর্মী ছাঁটাই চলছে। এরই পরিপ্রেক্ষিতে চাকরিচ্যুত কর্মীরা অভিযোগ করলে মানবাধিকার কমিশন গ্রামীণ ফোনের সিইও এবং প্রশাসনিক কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কমিশনে হাজির হওয়ার নোটিশ পাঠায়, কিন্তু তারা হাজির না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কমিশনের চেয়ারম্যান। ৪৫ মিনিট অতিবাহিত হয়ে গেছে নির্ধারিত সময় থেকে, এখন পর্যন্ত গ্রামীণ ফোনের কোনো প্রতিনিধি আমাদের কমিশনে উপস্থিত হননি বা তাদের বিলম্ব হচ্ছে কেন এই ব্যাপারেও আমাদেরকে অবহিত করা হয়নি। আমরা মনে করি যে আমাদের যে কোনো পত্রের মাধ্যমে যখন কাউকে আমরা হাজির হতে বলি, এটি অবজ্ঞা, উপেক্ষা বা অমান্য করবার মতো এখতিয়ার কারণেই এবং সেই স্পর্ধা কারো দেখানো উচিত নয়। ডক্টর মিজানুর রহমান বলেন, বিনা নোটিশে কর্মী ছাঁটাই একটি গুরুতর অপরাধ, একে হালকাভাবে দেখার কোনো অবকাশ নেই। এই বিষয়টি যেহেতু অনেক নাগরিকের স্বার্থকে আঘাত করছে, সেহেতু আমরা বিষয়টিকে হালকাভাবে নিতে পারছি না এবং এটি গুরুতর একটি বিষয়, এবং যার জন্য খুব কম সময় হয় যে পুরনো কমিশন একত্রিত হয়ে একটি শুনানির আয়োজন করে। এদিকে মানবাধিকার কমিশনের সদস্য কাজী রেজাউল হক জানান, গ্রামীণ ফোনের প্রতিনিধিদের হাজির হওয়ার জন্য আবারও নোটিশ দেওয়া হবে, এরপরেও না আসলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। চলতি মাসের মধ্যেই প্রতিষ্ঠানটিতে আরো ৪০০ কর্মীকে ছাঁটাই করার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে কমিশন। দিলশাদ অ্যানি, একুশে টেলিভিশন, ঢাকা। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। স্বাধীনতা দিবস ২০১২ উপলক্ষে বাংলাদেশ কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটির আয়োজনে এবং বসুধা বিল্ডার্স লিমিটেডের সৌজন্যে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী ১২০ জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়েছে। বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুধা বিল্ডার্স লিমিটেডের নির্বাহী পরিচালক ওয়াসিউল আলম সুজন। অনুষ্ঠানে সংসদ সদস্য বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। প্রতিযোগিতায় সারা দেশে ২০০০-এরও বেশি প্রতিযোগী অংশ নেয়। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। স্বাভাবিক নয়, প্যালেস্টাইনি নেতা ইয়াসির আরাফাতের মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। সুইজারল্যান্ডের একটি ল্যাবরেটরি রিসার্চের বরাত দিয়ে এমন তথ্য দিয়েছে কাতার ভিত্তিক একটি টেলিভিশন চ্যানেল। রিপোর্টে বলা হয়, রাসায়নিক পদার্থ পলোনিয়াম প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আরাফাতের রক্ত, ঘাম, লালা এবং মূত্র পরীক্ষা করে অতিরিক্ত পরিমাণ পলোনিয়াম পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকরা। ধারণা করা হচ্ছে চায়ের সঙ্গে এই বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। এতদিন ধারণা করা হচ্ছিল ক্যান্সার, লিভার সিরোসিস বা অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে আরাফাতের মৃত্যু হয়েছে। এদিকে বিষয়টি আরও নিশ্চিত করতে কবর থেকে আরাফাতের হাড় তুলে পরীক্ষার দাবি জানিয়েছেন তার বিধবা স্ত্রী সুহা আরাফাত। ২০০৪ সালের ১১ই নভেম্বর প্যারিসে মারা যান ইয়াসির আরাফাত।
কলম্বোতে অনুষ্ঠিত শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র হয়েছে। আগের দিনের 5 উইকেটে 278 রানে খেলতে নেমে সাঙ্গাকারা এবং ম্যাথিউস পঞ্চম দিন ভালোভাবে শুরু করেছিল, কিন্তু সাঙ্গাকারা ব্যক্তিগত 192 রানে আউট হয়ে গেলে লঙ্কানদের প্রথম ইনিংস শেষ হয় 391 রানে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান 2 উইকেটে 100 রান করে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে, ফলে জয়ের জন্য লঙ্কানদের লক্ষ্যমাত্রা দাঁড়ায় 39 ওভারে 261। লঙ্কানরা 2 উইকেটে 86 করার পর 2 অধিনায়ক ড্র মেনে নেন। শেষ করছি রাত 9টার 21 সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। প্রয়োজনে সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। বিডিআর বিদ্রোহের ঘটনায় গণবিচার বন্ধ এবং র্যাব ভেঙে দেওয়ার দাবি হিউম্যান রাইটস ওয়াচের, আইনানুগ ব্যবস্থা নেবে র্যাব। কাউন্সেলিং এর মাধ্যমে সাগররণী সন্তান মেঘের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা হবে আত্মঘাতী, মনোবিজ্ঞানীদের শঙ্কা। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এবং Twitter/21TVBD এই ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।